কেননি? না, বইটা প্রত্যেককে কিনতে হবে। বুঝেছো? আমাদের হ্যাঁ, মানে আইদার মানে কোয়ান্টাম মেকানিক্স মানে ভলিউম 4 অথবা শুধু কোয়ান্টাম মেকানিক্স হেডিং দিয়ে যেটা একই জিনিস আরকি। দুটো একই লেখা আছে। হ্যাঁ? মানে ওই ফিজিক্সের ছেলেদের জন্য হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স মানে এই হেডিং এ যে নামটা আছে। আর সবাইয়ের জন্য হচ্ছে তোমার আ সবাই মানে কেমিস্ট্রির লোকেদের জন্য হচ্ছে কোয়ান্টাম মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ভলিউম 4 একই জিনিস লেখা আছে। ওই বইটা তোমাদের কিনতে হবে। ওই বইয়ে হচ্ছে যে প্রবলেম গুলো আমি দিয়েছিলাম সেই প্রবলেম গুলোর সলিউশন দেওয়া আছে। করে দেওয়া আছে। ঠিক আছে? সেইটা কি সবাই দেখেছো? মানে তোমাদের ব্যাচে যারা আছে প্রত্যেকে কি বইটা কিনেছো নাকি এখনো কিনতে পারোনি? হুম। ২-১ জন কিনেছে কিন্তু বাকিরা? বা দেরি করো না। কেননা সঙ্গে, সঙ্গে তো করতে হবে। আমি যে প্রবলেম গুলোকে দিচ্ছি ওই প্রবলেম গুলো আমি জানি যে যেগুলো বইয়ে করে দেওয়া আছে সেগুলো তুমি দেখবে আমি আশা করব আরকি। এবার দেখে যদি বুঝতে পারো তো ঠিক আছে। বুঝতে না পারলে আমায় তুমি বলো আমি সেটা তোমাকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? বুঝতে পেরেছো? তা আর কিছু প্রবলেম আছে? মানে আগের দিন যা কিছু করিয়েছিলাম তাতে আর কারো কোনো সমস্যা আছে? মানে স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ। বলো তোমাদের মানে আগের দিন পড়াশোনায় আর কি অসুবিধা আছে বলো আমি সব কোশ্চেনের উত্তর দেবো। তুমি যেটা করতে বললে ওটা বইয়ে করে দেওয়া আছে। সেটা তুমি দেখো। সেটা করতে পারলে ভালো, না করতে পারলে করার দরকার নেই। বুঝেছো? ওটা পরীক্ষায় আসবে না। ঠিক আছে? কারণ পরীক্ষা আসবে না মানে তোমাদের যে সিলেবাস আছে দেখবে, সিলেবাসে কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনটা নেই। মানে উল্লেখই মনে হয় করা নেই। হুম? ওইজন্য এবং অত বড় ডেরিভেশন পরীক্ষায় আসবেও না। হ্যাঁ? ওইজন্য তুমি নিজের জ্ঞান বাড়ানোর জন্যে প্রবলেমটা বই করে দেওয়া আছে তুমি দেখবে। বুঝতে পারলে ভালো। এবারে তুমি খুব চেষ্টা করছো বোঝার, ২-১ জায়গায় হয়তো অসুবিধা হচ্ছে, তাহলে আমায় বলবে তোমাকে হেল্প করব। আর যদি মনে করো যে না ওটা আমার আয়ত্তের একদম বাইরে দিয়ে যাচ্ছে তাহলে করারই দরকার নেই। হুম? ঠিক। আর কিছু? ৪ নম্বর প্রবলেমটা কি ছিল? বলো ৪ নম্বর প্রবলেমটা কি ছিল বলো? আচ্ছা। আচ্ছা। আচ্ছা তুমি তুমি বাবাই বই কিনেছিস? বুঝতে পারছিস না। বুঝতে পারছি না। মেরে দেবো। গলায় পা দিয়ে দেবো তোমার। তুমি বুঝতে পারছো না। বাবাই তোর বন্ধুরা আমার জ্যামের ক্লাস করছে না কেন? হ্যাঁ? কিরে? তোদের ব্যাচের সব বন্ধু মানে তোদের সব বন্ধু যারা আছে তারা? করছে না মানে খুব বেশি ভর্তি হয়নি কেন জ্যামের জন্য? বন্ধুদেরকে বলবি। তোরা কয়েকজন ক্লাস করিস তো নাকি জ্যামের ক্লাস? তোদের কাছে আছিস তো কেউ কেউ যা জ্যামের ক্লাস করিস না কেউ নেই? এটা আছিস। তুই কি তোর নাম কি? হুম। আগের দিন ক্লাস করেছিস? তোর শুধুই সমস্যা। তোর না তোর হচ্ছে শুধুই সমস্যা। তোর অফলাইন দুদিন পড়তে আসার কথা এখন বলছি অফলাইন পারবি না। হ্যাঁ? শোন, শোন, শোন কথা শোন। তুই কথাটা শোন। তোর কথাটা শোন। তুই না বড্ড বেশি অজুহাত দিচ্ছিস। তোর বাবা তো আমাদের বেলুড়ের সিনিয়র তো? তাই তো? হ্যাঁ। তুই বড্ড বেশি অজুহাত দিচ্ছিস। আর তোর বাবাকে জিজ্ঞেস করবি আমরা না যারা মিশন-টিশনে পড়ি না খুব বাজে লোক। হ্যাঁ? খুব চালাক এবং খুব বাজে লোক। আমাদের ওই রামকৃষ্ণের হাত আমাদের মাথার উপর আছে তো। ওইজন্য চালাকি করলে আমরা আগে থেকে বুঝতে পারি আরকি। তুই বড্ডই বেশি চালাকি করছিস। চালাকি দিয়ে কোনো মহৎ কার্য হয় না।
তো ১ মাস সময় লেগে গেল এইটা, ওইটা, সেইটা করতে। হ্যাঁ। কোন ক্লাস করেছিস? জ্যামের কোন ক্লাস করেছিস এখন পর্যন্ত? একটা ক্লাস করেছিস নাকি? তো সবটাই যে করছিস সেটা আমি কি ভালো পড়াচ্ছি না খারাপ পড়াচ্ছি জ্যামের ক্লাসটা? হ্যাঁ। এবং আমি সুন্দর করে তো সামারাইজ করি, তা সেটা বন্ধুদেরকে বল। বন্ধুদেরকে বলছিস না কেন? রাজদীপের কাছে যারা জ্যামে ক্লাস করছে তাদেরকে বল। সঞ্জীবের কাছে যারা জ্যামে ক্লাস করছে তাদেরকে বল। রাজদীপ তো আর অর্গানিক ফিজিক্যাল করিয়ে দেবে না বা সঞ্জীবটা তো ফিজিক্যাল করিয়ে দেবে, তা ফিজিক্যালটা তো লাগবে, তাই না? আচ্ছা চলো দেখো। আচ্ছা ওর প্রবলেম, ওর ওই ডাউটসটা প্রথমে ক্লিয়ার করে দিই, হ্যাঁ? যে এনার্জি হচ্ছে এন এইচ উইথ এন ইকাল টু 1 2 3 ডট 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 ডট। তাহলে দেখো, তুমি যদি বিভিন্ন লেভেলের এনার্জিগুলোকে দেখো, দেখো এই একটা লেভেল, এইটা এখন এই সমস্যাটা হয়েছে, জানিস তো? এটা মনে হচ্ছে এটা খারাপ হয়েছে। এটা না আমার মনে হচ্ছে কম্পিউটারটা খারাপ হয়েছে নাকি লাইন টাইনগুলো না এখন এই বড্ড এইটা সমস্যা করছে আজকাল। দেখো বিভিন্ন এনার্জি লেভেলস আছে, এই অবস্থা রে ভাই। ডিসকন্টিনিউ হয়ে গেছে কেন কি জানি, অসুবিধা হচ্ছে। দেখো এই যে কোয়ান্টাম নাম্বার এনটা তোমার যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, এই বিভিন্ন লেভেলের জন্য যখন আমি এনার্জিটাকে প্লট করছি, একে ইএনটা ধরো প্লট করা হচ্ছে, খুব সমস্যা করছে। এই যে এনার্জিটা দেখো, এনার্জিটা 0 এপসাইলন 0, যেটা সেটা হচ্ছে 0। ওইটা এটা এনটা 0 এ থেকে শুরু, কিন্তু এটা 0 থেকে শুরু, হ্যাঁ? এটা একটা ভুল হয়েছে। এনটা কিন্তু 0 থেকে শুরু। তাহলে এনটা হচ্ছে 0 1 2 2 3 এরকম ভাবে যাচ্ছে। তো দেখো এবারে এই এনার্জি এক্সপ্রেশন এন এর জায়গায় 0 বসালে এনার্জিটা 0 বেরোলো। এন এর জায়গায় 1 বসালে এনার্জিটা এইচ নিউ বেরোলো। এন এর জায়গায় 2 বসালে এনার্জিটা 2 এইচ নিউ বেরোলো। এইরকম ভাবে যাচ্ছে, তাই তো? এইটা। আচ্ছা এবারে একটা ডিস্ট্রিবিউশন আছে যাকে বলা হয় বোলজম্যান ডিস্ট্রিবিউশন। বোলজম্যান ডিস্ট্রিবিউশন কি বলে না, তোমার এই যদি নন জেনারেট এনার্জি লেভেলস হয় ফর নন ডিজেনারেট এনার্জি লেভেলস, ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলসটা সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি, এই ফর্মুলা দিয়ে রিলেটেড, যেখানে ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে ith লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। ঠিক আছে? এইটা এটা হচ্ছে বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, যেখানে হচ্ছে ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস, এটি ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি হয়। এটা কখন না যখন তোমার নন ডিজেনারেট এনার্জি লেভেলস হবে। ডিজেনারেট এনার্জি লেভেলস থাকলে এখানে ডিজেনারেশন ফ্যাক্টরটা তোমার থাকবে। তাহলে ক্লিয়ারলি দেখো, আচ্ছা এখানে যেখানে এন জিরোটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য গ্রাউন্ড স্টেট, number of particles in the ground state.
আর এনআইটা হচ্ছে তোমার নাম্বার অফ পার্টিকেলস in the ith state. Number of particles in the ith state. হ্যাঁ, তা গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার যদি n0 হয়, ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস যদি তোমার ni হয়, তাহলে ni এবং n0 এইরকম ভাবে রিলেটেড। তাহলে খেয়াল করে দেখো n1 টা কত হবে? n0 e টু পাওয়ার, আচ্ছা এখানে ডেল্টা এপসাইলন হচ্ছে ith লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। তাহলে n ইকুয়াল টু 1 যখন, তখন ith লেভেলে মানে ফার্স্ট লেভেলের এনার্জি আর গ্রাউন্ড লেভেলের এনার্জি ডিফারেন্সটা কত? h নিউ, তাহলে e টু পাওয়ার মাইনাস h নিউ বাই kt হলো। আচ্ছা n2 টা কত হবে? n0 e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt। n3 টা কত হবে? n0 e টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt and so on. and so on এরকম ভাবে চললো, ঠিক আছে? আর এবারে তুমি অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করছো একদম সাদা মাটা করে একদম। অ্যাভারেজ এনার্জি দেখো খুব নর্মাল ব্যাপার হচ্ছে গ্রাউন্ড স্টেট নাম্বার অফ পার্টিকেলস ইন্টু গ্রাউন্ড স্টেটের এনার্জি, ফার্স্ট এক্সাইটেড নাম্বার অফ পার্টিকেলস ইন্টু ফার্স্ট এক্সাইটেড এনার্জি, সেকেন্ড এক্সাইটেড নাম্বার অফ পার্টিকেল ইন্টু সেকেন্ড এক্সাইটেড এনার্জি, এইরকম ভাবে চলছে। প্লাস ধরো থার্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেল, থার্ড লেভেলের এনার্জি, এই উপরটা হলো টোটাল এনার্জি, আর বাই কি হবে? বাই হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেলস n0 প্লাস n1 প্লাস n2 প্লাস nc প্লাস ডট ডট ডট। এটা অ্যাভারেজ এনার্জি যখন ক্যালকুলেট করবো, উপরে টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস চলে এলো। আচ্ছা এপসাইলন জিরোটা জিরো বলে প্রথম টার্মটা রইল না, তাহলে n1 জায়গায় বসিয়ে দিলাম n0 ই টু পাওয়ার মাইনাস h নিউ বাই kt, এইটা কিন্তু এপসাইলন জিরোটা কত? এপসাইলন জিরোটা হচ্ছে আমার h নিউ, তারপরে n2 টা কত? n0 ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt ইন্টু 2h নিউ প্লাস n0 ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt ইন্টু 3 লেভেলের এনার্জি হচ্ছে তোমার 3h নিউ আর ডট 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 হলো এটা। আর নিচে কি থাকছে? n0 প্লাস n1 টা হচ্ছে n0 ই টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt, তারপরে n0 ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt প্লাস n0 ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt প্লাস ডট 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 এইরকম তোমার যাচ্ছে, ঠিক আছে? তো ভালো, দেখো এখন পর্যন্ত বুঝতে পারছো যতটুকু করেছি? কিরে যা করেছি এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বলো। নন ডিজেনারেটেড মানে নন ডিজেনারেট মানে হচ্ছে যে একটা এনার্জি লেভেলে একটাই স্টেটস আছে। ধরো এস অরবিটাল নন ডিজেনারেট, পি অরবিটাল কি 3-4 ডিজেনারেট, ডি অরবিটাল 5-fold ডিজেনারেট। কারণ 5টা ডি অরবিটালের একই এনার্জি, মানে 5টা তোমার রইলো, মানে 5টা ওয়েভ ফাংশন রইলো বা স্টেট রইলো হ্যাভিং এ সেম এনার্জি, এটা 5-fold ডিজেনারেট। আর যখন নন ডিজেনারেট বলছি তার মানে কোন একটা পার্টিকুলার এনার্জিতে জাস্ট একটাই স্টেট থাকবে, যেমন এস অরবিটালের কথা বললাম, বুঝতে পেরেছো? হুম।
কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে দেখো অ্যাভারেজ এনার্জিটা এবারে আবার দেখছি। আচ্ছা, নিউমারেটর থেকে তুমি এক কাজ করো, n0 e টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি কে কমন নিয়ে নাও। তাহলে n0 e টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে 1 প্লাস এখান থেকে 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি থাকছে প্লাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি থাকছে প্লাস ডট 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 এইটা থাকছে। আর নিচে কি থাকছে? নিচে তুমি জাস্ট n0টাকে শুধু কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত 1 প্লাস ই টু দি পাওয়ার, দেখো এখানে যদি n0টাকে কমন নিয়ে নাও তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই কেটি প্লাস ডট 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 এইটা থাকছে। আচ্ছা, এবারে তুমি n0টা দুদিক থেকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, বাদ দিয়ে দাও। আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটিটা আছে যেমন রেখে দাও। আর এইটাকে লেখো 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 এইরকম ভাবে লেখো। আর নিচটাকে লেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এইরকম ভাবে লেখো। এইটা যেখানে এই ই টু দি পাওয়ার মাইনাস এইচ কিউ বাই কেটিটাকে আমি এক্স ধরছি। এটা কিন্তু এক্স ধরি, দেখে 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, আর নিচটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 ডট। আর এবার দেখো তুমি জানো যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এটা কিসের এক্সপানশন? এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স এর এক্সপ্রেশন, বা 1 মাইনাস এক্স হোল টু পাওয়ার মাইনাস 1 তার এক্সপানশন। এবার একটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট 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 ডট, এটা কত হবে? এটা ডান দিকটা ডেরিভেটিভ হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1 বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার। এইটা তা যদি হয় তাহলে এখানে টু পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি যেমন আছে আছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার ডট 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 ডট, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা লিখবো কত 1 বাই 1 মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু, আর নিচটা কত 1 বাই 1 মাইনাস এক্স। তাহলে কি হচ্ছে এটা? দেখো একবারে কেটে কুটে গিয়ে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, নিচে হয়ে গেল কত 1 মাইনাস এক্স, এইটা 1 মাইনাস এক্স। তাহলে কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি এটাকে বসিয়ে দিলাম, এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এক কাজ করো, উপর নিচে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি যদি গুণ করে দাও। ও আর কিন্তু ভুল হয়েছে একটুখানি, এইখানে না, এখানে একটা এইচ নিউ কমন যেত, এই যে এখানে এখানে একটা n0 কমন যেত, একটা এইচ নিউ কমন যেত, সেই এইটা আমি করতে ভুলে গেছি। হ্যাঁ, দেখো এই ডান দিক থেকে এইচ নিউ এই এইচ নিউ পার্টটা কমন আসছে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা এইচ নিউ পার্ট কমন আসবে, এইচ নিউ পার্ট, এটা একটা এইচ নিউ পার্ট কমন আসবে, এটা একটা এইচ নিউ পার্ট কমন আসবে, এটা একটা এইচ নিউ পার্ট কমন আসবে, এটা একটা এইচ নিউ পার্ট কিন্তু কমন আসবে, এটা বাইরে চলে আসবে, এটা লিখতে ভুলে গেছি। আর এবারে তুমি এক কাজ করো, উপর নিচে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটে দিয়ে গুণ করে দাও, তাহলে কি হলো উপরে এইচটা যেমন আছে রয়ে গেল, আর উপরটা আমি ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটে দিয়ে যদি গুণ করে দিই তাহলে উপর 1 হয়ে যাচ্ছে, আর নিচটা হয়ে যাচ্ছে কত, প্রথম পার্টটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি, এটা হচ্ছে মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ এনার্জিটা হবে। দেখো এইটাই আমি করতে বলেছিলাম, আমি করে দিলাম। দেখো কোনো অসুবিধা থাকলে আমায় বলো।
কোনো অসুবিধা থাকলে বল। বুঝতে পেরেছো বাবাই? হ্যাঁ স্যার। আর কারো কিছু অসুবিধা আছে? আর কারো কিছু অসুবিধা আছে আগের দিন পড়ায়? দিনের পড়া দিয়ে করতে হবে কিন্তু। বলো আগের দিন পড়ায় আর কারো কোনো অসুবিধা আছে কি? এই সৌমরূপা, কোনো অসুবিধা আছে তোর? না না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া একটু ধর। আচ্ছা দেখ, আজকে বা নেক্সট যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। মানে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলেছে, আজকে আমাদের টোটাল আলোচনাটা হবে ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে কথাবার্তা বলতে গেলে আর তার আগে যারা ফার্স্ট ক্লাসটা যেটা ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আমি আর অনলাইনে আমার নেওয়া হয়নি, আমি তার করসপন্ডিং ভিডিওটা দিয়ে দিয়েছিলাম, তোমরা শুনেছিলেন। ওটা খেয়াল করে দেখো, ওখানে আমরা বলছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক এবং বিংশ শতাব্দীর প্রথম 2 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছে যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এবারে এই যে বক্তব্যটা, সেই বক্তব্যটা কতগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই প্রশ্নগুলো সদুত্তর যদি আমি দিতে পারি, তাহলেই আমাদের কোয়ান্টাম মেকানিক্স শেখা হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই যে কিসের ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তার মধ্যে প্রথম ঘটনাটা ছিল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, আর সেকেন্ড ঘটনাটাই ছিল ফটো ইলেকট্রিক এফেক্ট। তো আমরা আজকে টোটাল আলোচনাটা করব হচ্ছে এই ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে। ঠিক আছে, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট এইটা ফেনোমেননটা কি না, ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when light of incident radiation is incident on it। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টটা এক কথায় হচ্ছে instantaneous emission of electron when electron from a clear metallic surface from a clear metallic surface when light of suitable frequency is incident on it। ঠিক আছে, instantaneous emission of electron from a clear metallic surface when light of suitable frequency is incident on it। এই যে ফেনোমেননটা, সেই ফেনোমেননটাই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট বললি তোমার আইনস্টাইনের কথা মনে আসে। 1905 সালে আইনস্টাইন যেটা করেছিলেন, তিনি ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেন, ফটো ইলেকট্রিক এফেক্ট তিনি এক্সপ্লেন করেছিলেন। মানে ফটো ইলেকট্রিক এফেক্টটা কেন ঘটছে তার যে এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো ছিল, সেই অবজারভেশনগুলোকে কারেক্টলি এক্সপ্লেন করেছিলেন। আইনস্টাইন কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেন। আচ্ছা, আইনস্টাইন 1905 সালে ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করলেন, তার আগে মানে বেশ কিছু বছর ধরে আর কি ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে প্রচুর কাজকর্ম চলছিল। তার মধ্যে তুমি মোটামুটিভাবে এই 1890 থেকে 1900 সাল, এই সময়ের মধ্যে অনেকে, তার মধ্যে মূলত যারা ছিলেন তারা হচ্ছে
পি লেনার্ড, স্টোভ, হলওয়ার্কস, এরা সব অ্যান্ড কোয়ার্কার্স, এরা এবং এদের সব সহযোগীরা আর কি। হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি অনেক এক্সপেরিমেন্ট করেছিলেন, পারফর্ম সিরিজ অফ এক্সপেরিমেন্ট। পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই এক্সপেরিমেন্টের মূল ব্যাপারটা কি ছিল, মানে এক্সপেরিমেন্টের নর্মাল নেচারটা হচ্ছে, তার মধ্যে 1900 সালে লেনার্ডের করা যে এক্সপেরিমেন্টটা, এই এক্সপেরিমেন্টটা জাস্ট একটুখানি বলছি। তিনি যেটা করছেন সেটা হচ্ছে এই যে একটা মোটামুটিভাবে আল্ট্রাভায়োলেট লাইট তিনি পাঠাচ্ছেন কোন একটা সোর্স থেকে। আচ্ছা, এখানে একটা তোমার সকল ক্লিন মেটাল আছে, ক্লিন মেটাল একটা, সেখানে আল্ট্রাভায়োলেট লাইট পড়লো, এটা হচ্ছে ইউভি লাইট, ইউভি লাইট পড়লো। আচ্ছা, ইউভি লাইট পড়লে এখান থেকে তোমার ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে। ইলেকট্রন বেরিয়ে কি হচ্ছে না, ইলেকট্রন বেরিয়ে একটা জায়গায় কালেক্টেড হচ্ছে। কালেক্টেড হচ্ছে, এইটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। আচ্ছা, ক্যাথোড এবং অ্যানোড হওয়ার জন্য এটা একটা সার্কিটের মধ্যে আছে। আমি খুব স্কেমাটিক্যালি একটা ছবি আঁকছি। এইটা হচ্ছে তো নেগেটিভ, আর এইটা ধরো তোমার পজিটিভ, ঠিক আছে। আর এই পুরো সেট আপটা তোমার একটা কোয়ার্জের তৈরি একটা কন্টেনারের মধ্যে আছে। যে সমস্যাগুলো হচ্ছে না বুঝতে পারছি। এই হচ্ছে ইউজুয়ালি তোমার সেটআপটা, নর্মাল সেটআপটা হচ্ছে এরকম দেখতে, যেখানে এই আল্ট্রাভায়োলেট লাইট এদিক থেকে এদিকে পাঠানো হচ্ছে, সেটা ক্লিন মেটালিক সারফেস পড়ছে, যে ক্লিন মেটালিক সারফেসটা হচ্ছে তোমার ক্যাথোড। এবারে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রন অ্যানোডে কানেক্টেড হচ্ছে, অ্যানোডে কানেক্টেড হচ্ছে, যখন একটা সার্কিট কমপ্লিট হচ্ছে সেখানে কোনো কারেন্ট পাচ্ছ কিনা আর কি, সেই কারেন্টটা মাপার জন্য তুমি জাস্ট একটা মিটার বা কিছু রেখেছো, যে কারেন্ট তোমার মেপেবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, সেটা হচ্ছে তোমার ভি।
আর যে লাইটটা তুমি ইউজ করো সেই লাইটের ইন্টেন্সিটি হচ্ছে তোমার আই। ধরো আমি আইটা হচ্ছে তোমার সকল ফটো কারেন্ট, ঠিক আছে? আর দ্য ক্যাপিটাল আই একটা আমি ইউজ করবো, সেটা ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, ঠিক আছে? আর এখানে ভি যেটা ব্যবহার করছি, ভিটাকে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, এবারে দেখো যেটা ব্যাপার যে এই যে সেটআপটায় ক্লিন মেটালিক সারফেসটাকে ক্যাথোড আর এই দিকটা হচ্ছে অ্যানোড বলা আছে, এটাকে অ্যানোড বলা আছে। তাহলে এইরকম যদি সিচুয়েশনটা থাকে, মানে সিটা যদি সত্যি সত্যি ক্যাথোড অর নেগেটিভ ইলেকট্রোড হয়, ইলেকট্রোড বললে ভুল হবে, মানে সিটা যদি সত্যি ক্যাথোড হয় আর এটা যদি ক্যাথোড বললেও ভুল হবে, সেটা হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রোড, ইলেকট্রোড কি বলা ঠিক হবে, ইলেকট্রোড বলা ঠিক হবে না, এটা বলা উচিত হচ্ছে নেগেটিভলি কানেক্টেড, আর মানে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে কানেক্টেড, এইটা যদি হয়। আর এটা যদি তোমার পজিটিভলি কানেক্টেড হয়, কেন এটা হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি। আচ্ছা, সেটা হচ্ছে নেগেটিভলি কানেক্টেড আর এটা যদি পজিটিভলি কানেক্টেড হয়, তখন এই যে সেটআপটা না, এটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াস। মানে এই যে সেটআপটা আমি করেছি, যেখানে ক্যাথোডটা নেগেটিভলি ব্যাটারি নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, আর অ্যানোড যেটাকে বলছে সেটা পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড, যদি এই সেটআপটা হয় তখন তাকে বলে ফরওয়ার্ড বায়াস অর পজিটিভ বায়াস। পজিটিভ বায়াস, এবং তখন ভিটা হবে তোমার গ্রেটার দেন জিরো। তখন এই যে মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে সেটা কিন্তু গ্রেটার দেন জিরো। আচ্ছা, এবারে আমি দেখবো এরকম সিচুয়েশন আমাকে তৈরি করতে হতে পারে যেখানে অ্যানোড যেটা পজিটিভলি কানেক্টেড ছিল সেইটাকে আমি অ্যাকচুয়ালি নেগেটিভলি কানেক্টেড করব, আর উল্টো দিকে এটা ক্যাথোড সেটাকে আমি পজিটিভলি কানেক্টেড করবো। তার মানে যদি এরকম হয়ে যেত যে সিটা সামহাও ব্যাটারি পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড, পজিটিভলি কানেক্টেড, আর যদি এটা তোমার সামহাও নেগেটিভলি কানেক্টেড হয়, হ্যাঁ, এইটা যদি হয় তাহলে এইটাকে বলা হয় জানো তো রিভার্স বায়াস বলে। এটা হচ্ছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস অথবা তুমি এটাকে বলতে পারো নেগেটিভ বায়াস। নেগেটিভ বায়াস, তখন ভিটা কিন্তু তোমার লেস দ্যান জিরো। তাহলে দেখো পজিটিভ বায়াস মানে হচ্ছে ভিটা গ্রেটার দ্যান জিরো, আর নেগেটিভ বায়াস মানে কিন্তু ভিটা তোমার লেস দ্যান জিরো। এইটা এটা তাহলে দেখো আমি এখানে মোটামুটি যে টার্মগুলোকে ব্যবহার করি সেই টার্মের মানে বলে দিলাম। সেটা হচ্ছে এখানে ক্যাথোড, যেটা বেসিক্যালি ক্লিন মেটালিক সারফেস যার উপরে লাইটটা পড়ছে। অ্যানোড হচ্ছে সেই ইলেকট্রনকে কালেক্ট করার জন্য একটা ওরকম মেটাল। হ্যাঁ, এবারে তোমার কতখানি কারেন্ট পেলে সেটা হচ্ছে মাপার জন্য এখানে মানে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আই দিয়ে।
কোন ইন্টেন্সিটি লাইট তুমি দিচ্ছ আর কি, হ্যাঁ, সেই ইন্টেন্সিটিটা হচ্ছে তোমার, তুমি ক্যাপিটাল আই দিয়ে এক্সপ্রেস করছো এইটা। আর এখানে এখানে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। এই ভিটা পজিটিভ হতে পারে যখন ফরওয়ার্ড বায়াসে থাকছে, আর নেগেটিভ হতে পারে যখন সেটা রিভার্স বায়াসে থাকছে। এটা আচ্ছা, এবারে আমি কিছু ছবি আঁকছি। এই ছবিটা বিখ্যাত আইভি ক্যারেক্টারিস্টিক প্লট। আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট। আইভি ক্যারেক্টারিস্টিক প্লট। দেখো আইভি ক্যারেক্টারিস্টিক প্লটটা এটা কি জিনিস? তোর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফটো কারেন্ট আর এক্স অ্যাক্সিস বরাবর এত অসুবিধা হচ্ছে না লিখতে। মানে কিছু একটা অসুবিধা হচ্ছে, মানে ইন্টারনেট স্লো কিনা, নাকি পেন ট্যাবটা অসুবিধা হলো, না কম্পিউটার কি অসুবিধা হলো, দু তিন দিন ধরে হচ্ছে। বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না, এখানে এই সমস্যাগুলো হচ্ছে। দেখ, এদিকে কারেন্ট প্লট করা হচ্ছে, এদিকে না ভি প্লট করা হচ্ছে। এটা ভিটা হচ্ছে 0, এদিকে ভিটা হচ্ছে তোমার নেগেটিভ, এদিকে ভিটা হচ্ছে তোমার পজিটিভ। ঠিক আছে? দেখো কি হচ্ছে না, একটা ছবি তুমি পাচ্ছ, সেটা হচ্ছে এই যে যখন ভি ইকুয়াল টু 0 তখন একটা কারেন্ট আছে। এবারে তুমি ভিটা যখন বাড়াচ্ছ, সেই কারেন্টটা বাড়ছে, বেড়ে 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 একটা সময় পরে কি হচ্ছে, এটা তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এরকম দেখতে হচ্ছে সেটা। এটা কি হচ্ছে দেখো, যখন ভি ইকুয়াল টু 0 তখনও তার একটা কারেন্ট আছে। এবারে যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি বাড়াচ্ছ, হ্যাঁ, আচ্ছা, এখানে ভিটা পজিটিভ দিকটা দেখছো, মানে পজিটিভ বায়াসে আছে। পজিটিভ বায়াসে দেখে যখন তুমি কারেন্টটাকে বাড়াচ্ছ, বাড়ালে যেটা দাঁড়াচ্ছে যে একটা সময় আসছে, যে সময় গিয়ে তুমি দেখতে পাচ্ছ যে এই যে সকল কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে একটা ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেছে। এইটাকে বলা হচ্ছে আই স্যাট বা স্যাচুরেটেড ফটো কারেন্ট। তার মানে আই স্যাটটা হচ্ছে আমার স্যাচুরেটেড ফটো কারেন্ট। এটা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট। ঠিক আছে? এটা আই স্যাট। আর এখানে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট তুমি ফিক্সড রেখেছো, ফ্রিকোয়েন্সিটা তুমি ফিক্স রাখো। লাইটটা তুমি ব্যবহার করেছো আর কি, সেই লাইটের ফ্রিকোয়েন্সি তুমি ফিক্স রাখো। আর যে মেটালটাকে ইউজ করেছো, সেটা একটা ফিক্স মেটাল, একটা পার্টিকুলার মেটাল তুমি ব্যবহার করছো। একটা পার্টিকুলার মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি বা ফিক্সড ইন্টেন্সিটি লাইট দেওয়া হচ্ছে, তাতে ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে যে যদি ফ্রিকোয়েন্সিটা 60 ভ্যালুর থেকে কম বেশি হয়, তাহলে একটা ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রনগুলো অ্যানোড দিয়ে কালেক্টেড হচ্ছে। এবারে তখন তুমি ইফ ভি ইকুয়াল টু 0 তখন তুমি একটা কারেন্ট পাচ্ছ। এবারে ভিটা যদি বাড়াও, তখন তোমার ওই এনার্জিটা, মানে এটা কারেন্টটা বাড়ছে, বেড়ে 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 ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছাবে, স্যাচুরেটেড ফটো কারেন্ট। এটা। আর এখানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে লাইট পড়ার পরে ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রনগুলো বিভিন্ন একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে। সেই ইলেকট্রনগুলো এমনিতেই অ্যানোড পর্যন্ত কিছু কিছু পৌঁছে যাবে, তার অ্যানোড পর্যন্ত পৌঁছে গেলে সার্কিট কমপ্লিট হচ্ছে, তুমি কারেন্ট পেলে। আচ্ছা, পজিটিভ বায়াসে যদি দেখো, তার মানে অ্যানোডটা পজিটিভ ইলেকট্রন, তার অ্যানোড যদি পজিটিভ ইলেকট্রন, সে নেগেটিভলি চার্জ ইলেকট্রনগুলোকে টানবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বাড়বে, অ্যানোড তত বেশি ইলেকট্রনকে টানবে, আর যত বেশি ইলেকট্রনকে টানবে, সেই ইলেকট্রন তত তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছে যাবে এবং কারেন্টটা বাড়বে। এবারে যতগুলো ইলেকট্রন বেরিয়েছিল সবাইকে যখন টানা হয়ে যাবে, তখন কি হবে না, তোমার কারেন্টটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে যাবে, সেটাই হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট। এটা। আচ্ছা, এবারে তুমি রিভার্স বায়াসে রাখতে, রিভার্স বায়াসে রাখলে দেখা যাচ্ছে ভিটা যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন এই কারেন্টটা কমছে, কমে 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 একটা সময়ের পরে সেই কারেন্টটা হচ্ছে তোমার 0 হয়ে যাচ্ছে। সেই যে পোটেনশিয়ালটা, সেটা হচ্ছে মাইনাস ভি জিরো। এই এই যে মাইনাস ভি জিরো, যেটা নেগেটিভ পোটেনশিয়াল,
এটাকে বলা হয় তোমার স্টপিং পোটেনশিয়াল। এটা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। এটা স্যাচুরেটেড ফটো করে, এটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা কি? তুমি দেখো যখন অপোজিট বায়াসে রাখলে তখন অ্যাকচুয়ালি অ্যানোড যেটা সেটা তোমার হয়ে গেছে এ মানে নেগেটিভ চার্জ। তাহলে ইলেকট্রন নেগেটিভ দিকে সে যখন বেরোচ্ছে অ্যানোড তাকে রিপেল করছে। আর এবারে তোমার এই পোটেনশিয়াল ডিফারেন্সটা যত বাড়বে তত বেশি রিপেল করবে, তত বেশি রিপেল করবে। এবারে যখন এমন হবে যে এই নেগেটিভ পোটেনশিয়ালটা এত বেশি বা রিপালশনটা এত বেশি যে ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাকেও সে আটকে দিতে পারলো, তখন কোনো ইলেকট্রনই অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারলো না। কোনো ইলেকট্রনই যখন অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না তখনই তোমার ওই সকল কারেন্টটা জিরোতে হয়ে যাবে, এবং সেই যে পোটেনশিয়ালটা সেটা বলা হচ্ছে মাইনাস ভি জিরো বা স্টপিং পোটেনশিয়াল। তুমি ক্লিয়ারলি দেখো যে এই ই ইন্টু ভি জিরো, দেখো তুমি এই মড দিয়ে লেখো ই ইন্টু ভি জিরো, হ্যাঁ এইটা ই ইন্টু ভি জিরো, এই যে বা এটাকে আসলে ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে যাবে। তুমি যদি ইলেকট্রনের চার্জটাকে নেগেটিভ ধরে নাও আর পোটেনশিয়াল নেগেটিভ, এটা ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে যাবে। সেটা তুমি ই ভি জিরো এইভাবে লিখতে পারো, মানে ভি জিরোর মধ্যে একটা নেগেটিভ সাইন থাকবে আর ইলেকট্রনের চার্জের মধ্যে একটা নেগেটিভ সাইন থাকবে, ওভারঅল জিনিসটা হচ্ছে পজিটিভ আর কি এইটা। তাহলে স্টপিং পোটেনশিয়ালটা বের করার ফর্মুলাটা হচ্ছে যে ই ভিডিওটা সেটা কি হবে না, এটা তো একটা এনার্জি প্রেজেন্ট করে, সেইটা হচ্ছে এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিওয়ালা যে ইলেকট্রনটা তার সঙ্গে সমান হবে। তখনই হচ্ছে কোনো ইলেকট্রন তোমার আর ওই অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন তোমার কারেন্টটা জিরো হয়ে যাবে। তার মানে ই ভি জিরো ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার এইটা। এই হাফ ভি ম্যাক্স তার স্কোয়ারটা হচ্ছে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা সেটা হচ্ছে এইটা। তার মানে এইটা একটা পার্টিকুলার ফর্মুলা। এই পার্টিকুলার ফর্মুলা থেকে কিন্তু তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম দেওয়া যেতে পারে, যে মানে স্টপিং পোটেনশিয়াল বের করার ফর্মুলা, যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর ইলেকট্রন আমাকে বের করতে হবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা ই ভি জিরোর সঙ্গে সমান হবে, সেখান থেকে তুমি জিরো ভ্যালুটাকে বের করতে ফেলতে পারছো। এটা দেখো, তাহলে এই যে ছবিটা যেখানে একটা পার্টিকুলার মেটাল তুমি নিয়েছো, ইন্টেন্সিটি অফ ইন্সিডেন্ট লাইট ফিক্স করে দিয়েছো, ফ্রিকোয়েন্সিটা ফিক্স করে দিয়েছো, আই ভার্সেস ভি প্লটটা কেমন দেখতে হয়েছে, আই ভার্সেস ভি প্লটটা হচ্ছে তোমার ওই যখন ভি ইকুয়াল টু জিরো তখনও তুমি একটা কারেন্ট পাচ্ছ। এবারে ভিটা বাড়ার সাথে সাথে হচ্ছে তোমার এই যে কটা ইলেকট্রন বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলো অ্যানোডে সবাই যখন পৌঁছে চলে গেল তখন কারেন্টটা তার ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালুতে পৌঁছে গেল, সেটা স্যাচুরেটেড ফটো কারেন্ট। আর অপোজিট বায়াস থেকে যখন তুমি পোটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে 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 বাড়াচ্ছ তখন একটা নেগেটিভ পোটেনশিয়াল আসছে, যেখানে গিয়ে তুমি কারেন্টটাকে জিরো পেয়ে যাচ্ছে, সেটাকে বলছে স্টপিং পোটেনশিয়াল। এবারে এইটাকে আমি কোয়ান্টিটিভাবে এক্সপ্লেনও করি যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে, এই প্লটটাকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বেশি স্পিডে বলতে পারছি না, মানে মুখে তো বলতে পারবো কথা, কিন্তু এই লেখাতে একটা অসুবিধা হচ্ছে আমার। এটা কি পাল্টাতে টালটাতে হবে না কি করতে হবে আমি জানি না, এটা মিষ্টি দেখাতে হবে। হ্যাঁ। আচ্ছা, সেকেন্ডলি দেখো এই আরবি ক্যারেক্টারিস্টিক্স প্লটের মধ্যেই হচ্ছে, তাহলে আমি এই ছবিটাকে এঁকেছিলাম, এই ছবিটা হচ্ছে কি করেছি না একটা পার্টিকুলার ইন্টেন্সিটি লাইটে ব্যবহার করেছি। এবারে ধরো আমি পার্টিকুলার ইন্টেন্সিটি আমি বাড়াচ্ছি, তখন কি হবে একটু দেখা যাক। করবো বলো, এই জন্য একটা লাইন টানছি, সেটা 4 বার তোমাকে বোলাতে হচ্ছে তবে লাইনটা উঠছে, লেখা স্পিড একদম কমে যাচ্ছে। তো দেখো এবারে ওই একই ছবি আঁকবো, আইভি ক্যারেক্টারিস্টিক প্লটই আঁকবো। এখানে ভিটা আমার পজিটিভ, এদিকে ভি হচ্ছে নেগেটিভ, এসে জিরো, ভি প্লট করা হচ্ছে। আর এবারে এটা হচ্ছে আমি ফিক্সড মেটাল ব্যবহার করব। ফিক্স নিউ ব্যবহার করছি, কিন্তু দুটো আলাদা ইন্টেন্সিটি ব্যবহার করব, একবার আই টু ইন্টেন্সিটি, একটা আই ওয়ান ইন্টেন্সিটি। আই টুটা গ্রেটার দেন আই ওয়ান, হ্যাঁ, আই টু গ্রেটার দেন আই ওয়ান। ঠিক আছে, তাহলে এখন কি হচ্ছে দেখো, তোমার
যদি ফিক্স মেটাল ব্যবহার করো, ফিক্স ফ্রিকোয়েন্সি ব্যবহার করো, তখন দুটো ছবি দেখতে হচ্ছে এরকম। আমি তোমায় দেখাই। ভাই খোল। মুছছে না কেন? এটা যা বাবা, আর মুছছে না। খারাপ হয়েছে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, তুমি এই একটা ইন্টেন্সিটি ব্যবহার করলে, আর একটা ইন্টেন্সিটি ব্যবহার করলে। ধরো এইটা হচ্ছে I1 ইন্টেন্সিটি লাইট ব্যবহার করেছো, এটা হচ্ছে I2 ইন্টেন্সিটি লাইট ব্যবহার করেছো, যেখানে I2 টা গ্রেটার দ্যান I1। কি হলো দেখো, এটা হচ্ছে যে তুমি যখন দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটি লাইট ব্যবহার করছো, তখন এই যে স্যাচুরেটেড ফটোকারেন্টটা যেটা ছিল I স্যাট, আর ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে স্যাচুরেটেড ফটোকারেন্টটা কি হলো না, বেড়ে গেল। দেখো স্যাচুরেটেড ফটোকারেন্টটা বেড়ে গেল, কিন্তু স্টপিং পটেনশিয়ালটা যা ছিল তাই রয়ে গেল। তো দেখো তাহলে এই যে সেকেন্ড ফিচারে যেটা ফিক্স মেটাল ইউজ করছো, ফিক্স ফ্রিকোয়েন্সি ব্যবহার করছো, এবার ইন্টেন্সিটি যখন বাড়ানো হচ্ছে তখন স্টপিং পটেনশিয়াল একই হয়ে যাচ্ছে, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা বেড়ে যাচ্ছে। আর এটা কেন হচ্ছে? আচ্ছা, হচ্ছে তার কারণটা হচ্ছে যে যে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা মানে কতগুলো ইলেকট্রন বেরোবে, এটা নির্ভর করবে ইন্টেন্সিটি যত বেশি হবে তার উপরে। তাহলে যত বেশি ইন্টেন্সিটি হবে তত বেশি ইলেকট্রন বেরোবে। যত বেশি ইলেকট্রন বেরোবে সেই ইলেকট্রনগুলো মানে আলটিমেটলি অ্যানোড পর্যন্ত পৌঁছে গেলে তার যে করসপন্ডিং কারেন্টটা, যেটা হচ্ছে স্যাচুরেটেড ফটোকারেন্ট, সেটা সেন্ডলি বেড়ে গেল। হায়ার দ্য ইন্টেন্সিটি হায়ার দ্য স্যাচুরেটেড ফটোকারেন্ট। কিন্তু এই যে স্টপিং পটেনশিয়ালটা একই রয়ে গেল, এটা বেসিক্যালি ইমপ্লাই করছে যে কোনোভাবে স্টপিং পটেনশিয়ালটা ইন্টেন্সিটির উপরে নির্ভর করছে না, বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, যেটা মানে স্টপিং পটেনশিয়ালটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির সঙ্গে অ্যাসোসিয়েটেড। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন যেটা এইটা, হ্যাঁ, সেইটা কোনোভাবে ইন্টেন্সিটির উপরে নির্ভর করছে না। এটা আমি পরে দেখবো যে অ্যাকচুয়ালি এই 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 যে ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে তোমার, বা পার্টিকুলার মেটালের উপরে নির্ভর করে। আমি পরের ছবিগুলো সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাবে, তাই এক্সপ্লানেশনটা আমরা পরে দেবো। এখন একটুখানি বলে নিচ্ছি, যে সেখানে এই আইনস্টাইন এক্সপ্লানেশনটা অটোমেটিক্যালি চলে আসবে। যে বেসিক্যালি যে একটা ফ্রিকোয়েন্সি ফিক্স, মানে যে লাইটটা পড়লো তার এনার্জি ফিক্স। এবারে যদি বা এটাকে মানে পরবর্তীতে এটাকে ফোটনস বলা হবে আর কি এইটা। এবারে তাহলে যে ইলেকট্রনটা বেরোবে তার কাইনেটিক এনার্জি কত হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, তার উপরে নির্ভর করবে। আর তার উপরে নির্ভর করে তার মতো স্টপিং পটেনশিয়ালটা নির্ভর করে, তার সঙ্গে ইন্টেন্সিটির কোনো সম্পর্ক নেই। একটা 2 নম্বর ছবিটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমি ইন্টেন্সিটিটাকে পাল্টে দিলাম, তাহলে স্যাচুরেটেড ফটোকারেন্টটা বাড়লো, কিন্তু স্টপিং পটেনশিয়ালটা তোমার একই রয়ে গেল। ঠিক আছে, বুঝেছো এই ছবিটা? ছবিটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। দেখো এই দিকটা পজিটিভ দিক, এদিকটা হচ্ছে তোমার, এদিকে ভি, এটা 0, এটা নেগেটিভ দিক। আমি আই ক্যারেক্টারিস্টিক প্লটটাকে আঁকছি।
আচ্ছা, এবার আমি যেটা করছি, ধরো তোমার মেটালটাকে আলাদা করে দিলাম, বা আচ্ছা মেটালটাও প্রথমে এটা একই রাখছি, ধর ফিক্স মেটাল আমি ফ্রিকোয়েন্সিটাকে পাল্টে দিলাম, ফিক্স মেটাল, ঠিক আছে, ফিক্সড ইন্টেন্সিটি, দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করবো, নিউটা গ্রেটার দেন ধরো নিউ এটা, তাহলে কি হচ্ছে, নিউটা গ্রেটার দেন নিউ তাহলে দেখা যাচ্ছে একটা ছবি এরকম দেখতে হলো, এরকম হলো, আর একটা ছবি দেখতে হচ্ছে এরকম দেখতে হলো, ঠিক আছে, আর একটা ছবি দেখে এরকম দেখতে হলো, ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে না, যখন ফ্রিকোয়েন্সিটা তোমার এই উপরেরটা নিউ ওয়ান ফ্রিকোয়েন্সি, নিচেরটা নিউ টু ফ্রিকোয়েন্সি, যেখানে নিউ টুটা গ্রেটার দেন নিউ ওয়ান, তা ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হচ্ছে, স্যাচুরেটেড ফটো কারেন্টটা কমে যাচ্ছে, তাই প্রথমটার ক্ষেত্রে স্যাচুরেটেড ফটো কারেন্ট হচ্ছে এইটা ছিল, স্যাচুরেটেড ফটো কারেন্ট হচ্ছে এইটা ছিল, এখন স্যাচুরেটেড ফটো কারেন্টে কি হয়েছে না, তুমি দেখো কমে গেছে, কমে গেছে, আচ্ছা এদিকে স্টপিং পটেনশিয়ালটা দেখো, প্রথম যে স্টপিং পটেনশিয়াল ছিল, এখন স্টপিং পটেনশিয়ালটা তোমার অ্যাকচুয়ালি কিন্তু বেড়ে গেছে, তাহলে কি হলো দেখো, তুমি ফিক্স মেটাল ব্যবহার করছো, ফিক্স ইন্টেন্সিটি ব্যবহার করছো, ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হচ্ছে না, ফ্রিকোয়েন্সি বাড়ালে স্যাচুরেটেড ফটো কারেন্ট কমে যাচ্ছে, কিন্তু এদিকে তোমার স্টপিং পটেনশিয়ালটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে যে স্টপিং পটেনশিয়ালটা যে বেড়ে গেল, হ্যাঁ, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইলেকট্রিক ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা সেটা কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করছে, ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে এই স্যাচুরেটেড ফটো কারেন্টটা কেন কমছে সেটা আমি একটুখানি বলে দিচ্ছি, সেই এক্সপ্লেনেশনটা কিন্তু আইনস্টাইনের এক্সপ্লেনেশন, মানে এটা পরে আমি একসাথে সামারাইজ যখন করবো তখন বলবো, মানে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে যে ইন্টেন্সিটি বেশি মানে না, কোন একটা পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশনের এরিয়াতে বেশি এনার্জি ফ্লো করছে। আর এবারে তুমি যদি মনে মনে ভেবে না যে লাইট এ কালেকশন অফ ফোটনস, হ্যাঁ, ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ নিউ, এটা কোথা থেকে এলো সেটা পরে বলা হচ্ছে, তাহলে তোমার একটা পার্ট মানে পার ইউনিট টাইমে পার ইউনিট কনস্ট্রাকশনের এরিয়াতে একই এনার্জি ফ্লো করছে, কারণ ইন্টেন্সিটিটা ফিক্স। এবার একই এনার্জি যদি ফ্লো করে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল, তাহলে এনার্জিটা আমি ফিক্সড রাখছি, কিন্তু ইন্ডিভিজুয়াল যে ফোটন তার যদি এনার্জি বেড়ে যায়, তাহলে ফোটনের সংখ্যা সাডেনলি কমাতে হবে, তার মানে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল কিন্তু ইন্টেন্সিটিকে ফিক্স রেখেছি, তোমার নাম্বার ফোটনস হচ্ছে তোমার কমে গেল, এবার একটা ফোটন যদি এক একটা ইলেকট্রনকে বের করে, তাহলে কম ইলেকট্রন বের করবে, আর কম ইলেকট্রন বের করলে হচ্ছে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা হচ্ছে কমে যাবে, হ্যাঁ, আর যখন তোমার ওই যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জিটা, সেটা হচ্ছে যে ফোটন দিয়ে তুমি ধাক্কা দিলে তার এনার্জির উপর নির্ভর করবে, এবং সেই এনার্জিটা যেহেতু ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে, তাহলে অবভিয়াসলি হচ্ছে এই ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট তার উপরে নির্ভর করবে, আর কাইনেটিক ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন যত বেশি হবে, তার কখনো স্টপিং পটেনশিয়াল তত বেশি হবে, এবং তুমি এই ৩ নম্বর ফিচারটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বোঝালো, ঠিক আছে দাদা, আচ্ছা এবার ৪ নম্বরে দেখো, এদিকে কারেন্ট পাঠানো হচ্ছে, এটা ভি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা 0, আর এবারে এখানে নিউ ফিক্সড, ইন্টেন্সিটি ফিক্সড, আর এবার ডিফারেন্ট মেটাল ব্যবহার করছি, যে ডিফারেন্ট মেটালের ওয়ার্ক ফাংশনটা সেটা ভ্যারি করছে, আর এখানে একটু বলে নিই যে ফাইটা এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, যে ওয়ার্ক ফাংশনটা আগে আমি ডিফাইন করিনি, মানে স্যাচুরেটেড ফটো কারেন্ট কোনটা আমি বলেছি,
স্টপিং পোটেনশিয়াল কোটা বলেছে, কিন্তু ওয়ার্ক ফাংশন একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা কখনো বলা হয়নি। তো ওয়ার্ক ফাংশন ওয়ার্ক ফাংশন জিনিসটা কি? ধরো যে ইলেকট্রনগুলোকে আমি অ্যাকচুয়ালি লাইট বের করবো, সেই ইলেকট্রনগুলো তো বাউন্ড ইলেকট্রন। এবারে সেই ইলেকট্রনগুলোকে বের করতে সাডেনলি একটা মিনিমাম এনার্জি লাগবে, সেই মিনিমাম এনার্জিটাই বেসিক্যালি তোমার ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন এটা কি না, দিস ইজ দ্য minimum energy required to eject an electron from a clean metallic surface. This is the minimum energy required to eject an electron from a clean metallic surface. মানে একটা ক্লিন মেটালিক সারফেস থেকে একটা ইলেকট্রনকে বের করে মিনিমাম যে এনার্জিটা লাগবে, এটাই হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন। আর তাহলে আমি এটা নিয়ে আরো পরে আলোচনা হবে, আইনস্টাইন যখন এক্সপ্লেনেশনটা দেবেন তখন এই ওয়ার্ক ফাংশনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো এটা কথা হচ্ছে যে ওয়ার্ক ফাংশন যার বেশি, তার মানে তার ইলেকট্রনটা তত টাইটলি বাউন্ড, এবং সেই ইলেকট্রনটাকে বের করতে তত বেশি এনার্জি তোমাকে দিতে হবে। এই ইনফরমেশনটা জানলেই তোমার হবে যে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ মেটালিক সারফেস। তার মানে যার ওয়ার্ক ফাংশন বেশি, তার ইলেকট্রনটা তত শক্ত করে আটকে আছে মেটালে, সেই ইলেকট্রনটাকে বের করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে। আর এবারে আমি যে করলাম তাতে দেখো যে তোমার যদি একটা ছবি হচ্ছে এরকম, যেখানে এটা হচ্ছে স্যাচুরেটেড ফটো কারেন্ট তোমার আছে, এটা তোমার, এটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্ট। দেখো যখন তোমার ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল φ1 তখন যদি এরকম দেখতে হয়, আর যখন ওয়ার্ক ফাংশনটা হচ্ছে অন্য একটা ধরো φ2 হয়ে গেল, φ2 যখন এরকম দেখতে, যেখানে φ2টা গ্রেটার দ্যান φ1, সরি φ2টা এখানে লিখছি, এটা হচ্ছে φ2টা হচ্ছে এরকম দেখতে, এটা φ2টা এরকম দেখতে, এবং তাতে দেখো স্টপিং পোটেনশিয়ালটা কি হয়েছে, স্টপিং পোটেনশিয়ালটা আগে যদি মাইনাস ভি0 থেকে থাকে, এখন স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু মাইনাস ভি0 প্রাইম হয়ে গেছে। তাহলে কি হলো দেখো, যে ওয়ার্ক ফাংশন বাড়ার সাথে সাথে কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা তোমার এখানে কমে গেছে। আচ্ছা কেন কমে গেছে? খুব স্বাভাবিক, যার ওয়ার্ক ফাংশন বেশি তার ক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করতেই তো বেশি এনার্জি লেগে গেল। এবারে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ফোটন দিয়ে যখন তুমি ধাক্কা দিচ্ছ, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ফোটন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জিটা ফিক্সড, সেই এনার্জির একটা পোর্শন হচ্ছে ইলেকট্রনটাকে বের করতে কাজে লাগে সে ওয়ার্ক ফাংশন। তাহলে ওয়ার্ক ফাংশন বেশি, তার ক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করতেই যদি বেশি এনার্জি লেগে যায়, তাহলে যে ইলেকট্রনটা বেরিয়ে গেল সে লোয়ার কাইনেটিক এনার্জি নিয়ে যাবে, আর লোয়ার কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে মানেই হচ্ছে তার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা কমে যাচ্ছে। তো দেখো এই এই বাঁ দিকেরটা হচ্ছে φ1, ডান দিকটা হচ্ছে φ2, যেখানে φ2টা গ্রেটার দ্যান φ1। আমি ফিক্সড ফ্রিকোয়েন্সি, ফিক্সড মেটাল ইউজ, ফিক্সড ইন্টেন্সিটি লাইট ইউজ করছি, ওই দুটো ডিফারেন্ট মেটাল নিয়ে হ্যাভিং ডিফারেন্ট ওয়ার্ক ফাংশন, তার ক্ষেত্রে মানে স্যাচুরেটেড ফটো কারেন্টটা একই রইলো, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা কেমন করে পাল্টে গেল। বুঝতে পেরেছো এটা কেমন হলো, কেন হলো? ঠিক আছে। আর তাহলে আমি এই যে আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট যেটা আমি আঁকলাম, তার বিভিন্ন ভেরিয়েশন গুলোকে দেখলাম। মানে প্রথমটায় জাস্ট আমার ফিক্সড ফ্রিকোয়েন্সি, ফিক্সড ইন্টেন্সিটি, ফিক্সড মেটাল তার জন্য করেছি, তারপর একটা একটা করে ভ্যারি করলাম, করে চারটে ডিফারেন্ট টাইপের প্লট তুমি পেলে। এবারে নেক্সট যে প্লটগুলো আমি করব সেটা হচ্ছে এই স্টপিং পোটেনশিয়াল বা ইজেক্ট করে যে তোমার কাইনেটিক এনার্জি আর কি, হ্যাঁ,
আচ্ছা, এইদিকে তুমি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, হ্যাঁ, তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটাকে প্লট করছো। অথবা অথবা কেউ এদিকে তোমার এই স্টপিং পোটেনশিয়াল যেটা সেটাকেও প্লট করতে পারে। আর এদিকে তো আমি প্লট করছি ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট, ঠিক আছে? এটা এখানে তুমি যা ওই ফিক্স মেটাল ব্যবহার করো, মেটালটাকে পাল্টাতে হবে না, ফিক্সড ফ্রিকোয়েন্সি ব্যবহার করো, তাহলে যে ছবিটা হচ্ছে এরকম দেখতে, মানে যেটা বেসিক্যালি প্যারালাল টু আই অ্যাক্সিস। তার মানে বোঝা গেল যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা কোন রকম ভাবেই হচ্ছে তোমার ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইটের উপর নির্ভর করছে না। মানে যদি ফ্রিকোয়েন্সি ফিক্স করে দাও, ফিক্স মেটাল করে দাও, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, এবং তার উপরেই যেহেতু স্টপিং পোটেনশিয়াল নির্ভর করে, সেই স্টপিং পোটেনশিয়ালটা সেটা কিন্তু তোমার ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট, দেখো আই এর উপরে নির্ভর করলো না, ঠিক আছে? এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার। আচ্ছা, এবার এই ছবিটাকেই যদি আমি লেটস সে এইদিকে তোমার ফ্রিকোয়েন্সির রেসপেক্টে প্লট করি, তাহলে এদিকে আমার ফ্রিকোয়েন্সি প্লট করা হচ্ছে, আর এইদিকে ওই একই জিনিস কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা, এবং অথবা তুমি জাস্ট স্টপিং পোটেনশিয়ালটাকে প্লট করছো, স্টপিং পোটেনশিয়ালটাকে প্লট করছো। আর তার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে তোমার একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে, সেখানে নিউ জিরো, সেই ফ্রিকোয়েন্সির বাঁদিকে যদি তুমি থাকো, মানে ফ্রিকোয়েন্সিটা যদি এই নিউ জিরো থেকে কম হয়, তাহলে কোনো ইলেকট্রন বেরোচ্ছে না, যথারীতি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি পাবে না। কিন্তু যখন এই ফ্রিকোয়েন্সিটা ক্রস করে গেল, তখন তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে কিন্তু তোমার কাইনেটিক এনার্জিটা বাড়ছে, ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে তোমার কাইনেটিক এনার্জিটা বাড়ছে। তাহলে এইটা আমি সার্টেনলি ফিক্সড মেটালের জন্যই প্রথমে তোমায় দেখাই, একটা ফিক্সড মেটালের জন্য হচ্ছে এটা, পার্টিকুলার মেটালের জন্য। আর এখানে তুমি আইটাকেও ফিক্স করে দিতে পারো, ইন্টেন্সিটিটাকে তুমি ফিক্স করে দিতে পারো। ইন্টেন্সিটি ফিক্স করে তুমি যখন জাস্ট ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছ, তখন তুমি দেখতে পাচ্ছ একটা সার্টেন ফ্রিকোয়েন্সির আগে কাইনেটিক এনার্জিটা শূন্য, ঠিক আছে? তারপরে ফ্রিকোয়েন্সিটা তার থেকে বেশি করলে তখনই তোমার কাইনেটিক এনার্জিটা তোমার পজিটিভ পাচ্ছ, তার মানে তখনই ইলেকট্রনটা বেরোচ্ছে। আর এবার এইটাকে যদি এক্সট্রাপোলেট করি, সেটা তোমার একে এই তোমার ধরো কাইনেটিক এনার্জি পার্টটাকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করলো, তার মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে যদি তোমার ফ্রিকোয়েন্সিটা জিরো হতো, অর্থাৎ লাইট দেয়া হচ্ছে না, তখন এই যে ইলেকট্রনটার এনার্জিটা এতটা নেগেটিভ কিছু ছিল এইটা, এবারে তোমাকে এই এতখানি এনার্জি দেওয়ার পরে তুমি ইলেকট্রনটাকে বের করতে পারছো। তার মানে এইটাই হচ্ছে তোমার মিনিমাম এনার্জি রিকোয়ার, মানে এতখানি হচ্ছে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন। এইটা হচ্ছে তোমার সকল ওয়ার্ক ফাংশন বা নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন। এটা তাহলে একটা পার্টিকুলার মেটাল, পার্টিকুলার ইন্টেন্সিটি লাইট যখন তুমি ব্যবহার করছো, তখন দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইজেক্ট ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি যখন প্লট করা হচ্ছে, তখন এই ছবিটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন হচ্ছে, হ্যাঁ। এদিকটা ডটেড লাইন, এদিকটা তোমার অ্যাকচুয়ালি এক্সিস্ট করবে না, মানে নিউ ইকুয়াল টু নিউ জিরো থেকে কম হলে কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন জিরো, তার থেকে বেশি হলে এটা তোমার লিনিয়ারলি বাড়ছে। তার মানে বোঝা গেল কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন ইন্টেন্সিটির উপর নির্ভর করে না, কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করছে। আচ্ছা, এবারে এইটাই যদি তুমি জাস্ট দুটো মেটালের জন্য করতে, হ্যাঁ, এই যে ছবিটা আমি করেছি 6 নম্বর ছবিটা, সেটাকে ধরো আমি করলাম না দুটো মেটালের জন্য করছি। এখন এদিকে তুমি কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অর V0 প্লট করছো, ধরো জিরো। আচ্ছা, দুটো ডিফারেন্ট মেটালের জন্য যদি ছবিটা আঁকা হয়, তাহলে ছবিটা দেখতে হচ্ছে এরকম, এই একটা ছবি, আর এই একটা ছবি। এটা দুটো ডিফারেন্ট মেটালের জন্য আমি ব্যবহার করছি। তার প্রথমটা হয়তো মেটাল 1 এর জন্য,
পরেরটা হচ্ছে মেটাল 2 এর জন্য। আচ্ছা, এর করসপন্ডিং তাহলে দুটো ডিফারেন্ট মেটালের ওয়ার্ক ফাংশন গুলো আলাদা হবে। এইটা ওয়ার্ক ফাংশন হচ্ছে φ1 হয়, এটা হচ্ছে -φ1, এটা ওয়ার্ক ফাংশন হচ্ছে -φ2 এইটা। আর এই যে ফ্রিকোয়েন্সি গুলো, এটা নিউ 0, এটা ধরে নাও তোমার নিউ 0 প্রাইম এইটা। ও সরি, এটাকে এখানে না করে একটু নিচের দিকে লিখি। একটা হচ্ছে নিউ 0, একটা হচ্ছে নিউ 0 প্রাইম। মানে এটা দাঁড়াচ্ছে, এটা তোমার ওয়ার্ক ফাংশন গুলো মানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পাল্টাচ্ছে, এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পাল্টাচ্ছে। এটা নিউ 0, এটা ধরো তোমার নিউ 0 প্রাইম। কিন্তু মজার যেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল গুলো, অর্থাৎ স্ট্রেট লাইন গুলো সোপ গুলো, তারা কিন্তু এটা থিটা হলে এটা হচ্ছে তোমার থিটা। এটা তুমি দেখতে পাচ্ছ। তার মানে দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে, হ্যাঁ, তুমি সাডেনলি এখানে আই ফিক্স রাখতে পারো, ইন্টেন্সিটি ফিক্স রাখতে পারো। তাহলে ইন্টেন্সিটি ফিক্স রেখে দুটো ডিফারেন্ট মেটালের জন্য যদি কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লটটা করা হয়, তাহলে তুমি দুটো প্যারালাল স্ট্রেট লাইন পাচ্ছ। তো প্যারালাল স্ট্রেট লাইন, ঠিক আছে। এইটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট ফিচার, যেখানে স্লোপটা কিন্তু তোমার কনস্ট্যান্ট হচ্ছে। মানে এই প্যারালাল হয় স্লোপটা একটা ভীষণ ডিপ ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে আর কি, সেটা আমি দেখবো এটা। আর ফাইনালি যে জিনিসটা, সেটা কোনো প্লটে আমি বলবো না, সেটা হচ্ছে যে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। মানে লাইট পড়ার সাথে সাথেই কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা কিন্তু এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিচার্স। কারণ এমনিতে আমরা দেখবো ক্লাসিক্যালি যদি ইলেকট্রনটা বের করার জন্য না একটা সার্টেন টাইম লাগার কথা, এখানে কিন্তু কোনো টাইম ল্যাগ নেই। মানে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। তার মানে there is no time lag between the emission of electron and incidence of radiation. রেডিয়েশন পড়া এবং এর মধ্যে কোনো টাইম ল্যাগ নাই। তাহলে দেয়ার ইজ নো টাইম ল্যাগ বিটুইন দ্য এমিশন অফ ইলেকট্রন অ্যান্ড ইনসিডেন্স অফ রেডিয়েশন। তাহলে তোমার লাইট পড়লো আর সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে গেল। এইটা তাহলে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, তোমার কোনো নাই আর কি, মানে কোনো টাইম ল্যাগ নেই। মানে লাইট পড়বে এবং সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে যায়। তার মানে ফটো ইলেকট্রিক এফেক্ট সংক্রান্ত যেমন ব্ল্যাক বডি রেডিয়েশনের 3টে ইম্পর্টেন্ট ফিচারকে আমি সামারাইজ করে দিয়েছিলাম, ফটো ইলেকট্রিক ক্ষেত্রে কিন্তু এই আমি মোটামুটি ভাবে 8টা ইম্পর্টেন্ট ফিচার্সকে আমি সামারাইজ করলাম। এখানে আমি কথাগুলো লিখতে যেহেতু হচ্ছে, মানে ওই যে পেনের অসুবিধার জন্য কয়েকটা অসুবিধা হচ্ছে, আমি কথা মানে যে কথাগুলো বলেছি আর কি সেগুলো আর এখানে লিখছি না। হ্যাঁ, এগুলো বইয়ে খুব পরিষ্কারভাবে লেখা আছে। অ্যাকচুয়ালি কি জিনিসগুলো হলো, মানে 7-8টা যে ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল অবজারভেশন পাওয়া যাচ্ছে, সেই অবজারভেশন গুলোকে আমি জাস্ট এখানে সামারাইজ করলাম। আচ্ছা, এই যে অবজারভেশন গুলো, সেই অবজারভেশন গুলোর অনেকগুলোকেই তুমি কিন্তু জাস্ট ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারবে, মানে লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ধরে এক্সপ্লেন করতে পারবে। তো 3টি ইম্পর্টেন্ট ফিচার্স আছে যেগুলোকে তুমি কোনোরকম ভাবেই হচ্ছে লাইটকে একটা ওয়েভ ধরে বা লাইট মানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে এক্সপ্লেন করতে পারবে, মানে 3 থেকে কোনোভাবেই পারবে না। বাকিগুলোকে তুমি পারতে পারো। আর তাহলে দেয়ার আর 3 ইম্পর্টেন্ট ফিচার্স। The 3 important features of photoelectric effect
there are three important features of photoelectric effect. LUCPRIIC photoelectric effect that cannot be explained by wave theory of light. Wave theory of light. But there are three important features of photoelectric effect that cannot be explained by wave theory of light. মানে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি যেখানে মানে যেটা লেটেস্ট বেস্ট পসিবল থিওরি অফ লাইট ছিল, যেটা অ্যাকচুয়ালি ওয়েভ থিওরি, সেই ওয়েভ থিওরি দিয়ে কিন্তু আমি তিনটে ইম্পর্টেন্ট ফিচার আছে যেটাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। আচ্ছা, তিনটে ফিচার কি কি? আচ্ছা, এই যে এখানে দেখা যায় যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, এইটা তুমি কোনো রকম ভাবে এক্সপ্লেন করতে পারবে না। তাহলে দেখো এই যে কাইনেটিক এনার্জি of the ejected electron is independent of intensity of incident radiation. এই পার্টটা তুমি এক্সপ্লেন করতে পারছো না। কাইনেটিক এনার্জি of the ejected electron is independent of intensity of incident radiation. হ্যাঁ, এইটা এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এমনিতে বোঝার চেষ্টা করো যে ক্লাসিক্যালি কি হওয়া উচিত ছিল, লাইট যেটা একটা ওয়েভ হতো, ইন্টেন্সিটির মধ্যেই তো এনার্জিটা থাকে। তাহলে ইন্টেন্সিটি মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া। তা যত বেশি ইন্টেন্সিটি তত বেশি এনার্জির লাইট হচ্ছে কোন একটা মেটালে পড়ছে। এবারে ইলেকট্রন যে বেরোবে তার একটা সার্টেন কাইনেটিক এনার্জি নিয়ে, অবভিয়াসলি সেই ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কত এনার্জির লাইট পড়লো তার উপরে নির্ভর করবে। আর ইন্টেন্সিটি বাড়ালে যদি ইনসিডেন্ট লাইট যেটা পড়ছে তার এনার্জিটা বেড়ে যায়, তাহলে এক্সপেক্টেড ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা সেই মতো করে বাড়বে। ঠিক আছে, কিন্তু এখানে এই ফিচারে তুমি দেখতে পাচ্ছ কি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। এইটা আশ্চর্য ব্যাপার, যেটা কোনোভাবেই তুমি লাইটের ওয়েভ থিওরি দিয়ে বা ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক দিয়ে এক্সপ্লেন করতে পারবে না। আচ্ছা, সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার এই কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর এই জিনিসটা কিরকম? তুমি এই ছবিতে দেখো, এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে নিউ জিরোটা, এইটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এই জিনিসটা কি তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু ফ্রিকোয়েন্সিটা এর থেকে কম হয়, নিউ জিরোর থেকে কম হয়, তখন তোমার ইন্টেন্সিটি যত বেশি হোক না কারণ কোনো ইলেকট্রন বেরোবে না। এটাকে এটা বেসিক্যালি বলছে যে ইফ frequency is below a certain threshold, then threshold, then there will be no emission of electron whatever greater the intensity B. Intensity B. তো দেখো, তাহলে ইন্টেন্সিটি যত বেশি করো না কেন, there is a particular frequency
হ্যাঁ, যদি ওই ফ্রিকোয়েন্সির থেকে আমার অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি তার থেকে কম হয়, তুমি কোনো রকমভাবে মানে ইলেকট্রন বেরোবে না। তাহলে এই যে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এইটা তুমি এক্সটেন্ড করতে পারছো না। তুমি জানো ক্লাসিক্যালি লাইট যদি একটা ওয়েভ হয়, তো লাইট ওয়েভ হলে তার তো করসপন্ডিং এনার্জি যেটা, সেটা তো ইন্টেন্সিটির মধ্যে থাকে। তাহলে অবভিয়াসলি হচ্ছে ইন্টেন্সিটি তুমি বাড়াও, লো ইন্টেন্সিটি হয়তো ইলেকট্রন বেরোতে পারলো না। কিন্তু ইন্টেন্সিটি যত তুমি বাড়াবে তত বেশি এনার্জি আলো, তত বেশি এনার্জি গেলে তাহলে ওয়ার্ক ফাংশনটাকে এক্সিড করে ইলেকট্রন বেরোবে। এখানে বলা হচ্ছে তুমি ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালু থেকে কম রাখো, পরে ইন্টেন্সিটি যত কিছুই বাড়াও না কেন কোনো রকম ভাবে তোমার সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। তো এই যে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি যেটা, সেইটা কিন্তু কোনো রকম ভাবে ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি এক্সপ্লেন করতে পারবে না এইটা। আর 3 নম্বর যেটা, 3 নম্বর হচ্ছে এই 8 নম্বর ফিচার যেটা আমি লিখেছি আর কি, ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টেনিয়াস। Electron emission is instantaneous. ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টেনিয়াস, সেটা হচ্ছে থার্ড ইম্পর্টেন্ট ফিচার যেটা তুমি এক্সপ্লেন করতে পারবে। তুমি দেখো ব্যাপারটা যে ওয়েভ থিওরি দিয়ে তুমি যদি ইলেকট্রনটাকে বের করবে মনে করো, তাহলে ওয়েভ মানে তো একটা ঢেউয়ের মতো, একটা মানে একটা বড় জায়গা জুড়ে আর কি, মানে লোকালাইজ না ডিলোকালাইজ আর কি, একটা বড় জায়গা জুড়ে হচ্ছে লাইট পড়লো। আর ইলেকট্রন কিন্তু লোকালাইজ, ইলেকট্রন কিন্তু একটা পার্টিকুলার মেটালে বা পার্টিকুলার অ্যাটমে কিন্তু স্পেসিফিক জায়গাতেই আছে। দেখেন ইলেকট্রনটাকে বের করতে হয়, তাহলে লাইটটা পড়বে, সেই লাইটটা মেটালটা অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পরে সেই লাইটটা কোথাও একটা লোকালাইজড হবে, লোকালাইজ হয়ে যাওয়ার পরে সেই এনার্জিটা যখন তোমার ইলেকট্রনের যে বাইন্ডিং এনার্জি সেটাকে এক্সিড করে যাবে, তখনই ইলেকট্রনটা বেরোবে। তাহলে এই যে পুরো প্রসেসটা, লাইটটা পড়া, তুমি দেখো না এমনি জাস্ট সিম্পলি একটা আগুন আছে, আগুন হঠাৎ করে আঙুলটা তুমি নিয়ে চলে গেলে, আঙুল কি পুড়ছে? পুড়ছে না তো। বা তুমি একটা রান্না করতে চাইছো একটা আগুনে, তুমি জাস্ট মানে হাঁড়িটাকে বসালে আর বের করে দিলে, তাহলে কি রান্না হয়ে যাবে? হবে না তো। এটা কথা প্রত্যেকের একটা টাইম লাগার কথা। তাহলে ঠিক একই রকমভাবে মেটাল থেকে ইলেকট্রন বের করার জন্য যখন লাইটটা পড়ছে, সেই লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি আছে, সেই এনার্জিটা মানে মানে মেটাল অ্যাবজর্ব করলো, করে সেই এনার্জিটা একটা পার্টিকুলার পয়েন্টে লোকালাইজড হতে হবে যেখানে ইলেকট্রনটা আছে। এবারে সেই লোকালাইজড হওয়ার পরে এনার্জিটা যদি ইলেকট্রনের করার সঙ্গে ইলেকট্রনের বাইন্ডিং এনার্জিকে এক্সিড করে যায়, তখন ইলেকট্রনটা বেরোবে, না হলে বেরোবে না। তার মানে এই পুরো প্রসেসটার জন্য একটা সময় লাগার কথা। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে না, সেইভাবে কোনো সময় লাগছে না, লাইট পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে যায়। তাহলে এই যে 3টি ইম্পর্টেন্ট ফিচার, এই 3টি ইম্পর্টেন্ট ফিচার কিন্তু সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বা ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। আর তাহলে এবারে ব্যাখ্যাটা করবো কি করে? আচ্ছা, তুমি এভাবে ব্যাপারটাকে জাস্ট ভাবো কোয়ালিটেটিভলি। ধরো লাইট যদি ওয়েভ হয়, মানে তুমি ধরো এটা জাস্ট ওয়াটার ওয়েভের মতো একটা ঢেউ আছে জানো। এবারে ধরো নদীর পাড়ে বা সমুদ্রের পাড়ে একটা জাহাজ বা নৌকো নোঙর করা আছে। এবার প্রচন্ড উত্তাল ঢেউ এলো, প্রচন্ড উত্তাল ঢেউ যদি আসে, তাহলে সে নগরটাকে ছিঁড়ে বা নগরটাকে নঙরটাকে উপড়ে বের করে নৌকোটা বা জাহাজটা সে জাস্ট বেরিয়ে যাবে। তার ঢেউয়ের তীব্রতা যত বেশি হবে, এই নৌকোটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ততটা বেশি। ঠিক একই রকম ভাবে একটা মেটালের ক্ষেত্রে ইলেকট্রনটা আছে, সেখানে ওয়াটার ওয়েভের বদলে লাইট ওয়েভ আসে, ওয়েভের ইন্টেন্সিটি যত বেশি হবে, ইলেকট্রনটা তো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। ঠিক আছে? কিন্তু এখানে কি হচ্ছে না, এরকম কিছু হচ্ছে না, যে তোমার ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন, ইলেকট্রন বেরোনো বা না বেরোনোটা কিন্তু ওই ইন্টেন্সিটির উপরে নির্ভর করছে না। তারপরে যদি ঢেউটা যদি ধরো এরকম হতো যে তোমার তোমার মানে ঢেউটা ছোট ঢেউ হচ্ছে, তখন ইলেকট্রনটা বেরোচ্ছে না। ঢেউয়ের তীব্রতা বাড়াচ্ছ, তাহলে একটা সময় পরে যে নৌকাটা বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, এবার তুমি তার বদলে তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে বলছো ফ্রিকোয়েন্সিটাকে সার্টেন ভ্যালু থেকে কম রেখে তুমি ইন্টেন্সিটি যতই বাড়াও কেন ইলেকট্রন যে বেরোবে না, এইটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না। আর অবভিয়াসলি ছোট ঢেউ হলে ছোট ঢেউ দিয়েও নৌকাটা তুমি ছিঁড়তে পারলে ধরো, আর একটুখানি বড় ঢেউ দিয়েও তুমি নৌকাটাকে ছিঁড়তে পারলে। তাহলে অবভিয়াসলি যদি ছোট ঢেউ হয়, তাহলে নৌকাটা ওই পাড় থেকে খুব আস্তে সরে যাবে। আর যদি বড় ঢেউ হয়, তাহলে কিন্তু এক ধাক্কা অনেকটাকে সরে চলে যাবে। তার মানে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, সেটাকে ইন্টেন্সিটির উপর নির্ভর করা উচিত, সেটা আমি ক্লাসিক্যালি বুঝতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি বলা হচ্ছে যে না, ইজেক্টেড ইলেকট্রন কাইনেটিক এনার্জিটা কোনো রকম ভাবেই হচ্ছে ইন্টেন্সিটির উপরে নির্ভর করছে না। আর অবভিয়াসলি তোমার যদি এরকম হয় যে একটা নৌকো কি আর বাঁধার সঙ্গে সঙ্গে ঢেউগুলো আর ছিঁড়ে যাবে?
তার জন্য একটা সময় লাগার কথা আস্তে আস্তে, মানে ঢেউটা আসবে, তার উপরে পড়বে, ছিঁড়বে, তারপর পাটটা আস্তে 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 সরে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কেউ যদি দেখে সে কিন্তু নৌকাটাকে আটকে ফেলতে পারতো আর কি। সময় লাগার কথা, কিন্তু ধ্যান বলতে পুরো জিনিসটা কি ইনস্ট্যান্ট। তার মানে তুমি বুঝতে পারলে যে যে ক্লাসিক্যালি তুমি যেরকম করে ভাবছো, বা নর্মাল বুদ্ধি দিয়ে যেরকম করে ভাবছো, বা লাইটের ওয়েভ থিওরি দিয়ে তুমি যেরকম করে ভাবো, তা দিয়ে অনেক কিছু হয়তো এক্সটেন্ড করে ফেলতে পারবে, কিন্তু অন্তত পক্ষে এই তিনটে ইম্পর্টেন্ট ফিচার আছে যেগুলোকে তুমি এক্সটেন্ড করতে পারবে না। তাহলে এবারে উপায়টি, তাহলে এক্সটেন্ডটা করবো কি করে? সেই এক্সটেন্ড যেটা করা হবে সেটাই হচ্ছে তোমার বেসিক্যালি আইনস্টাইনের এক্সপ্লানেশন। আইনস্টাইন এক্সপ্লানেশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। দেখো যতখানি বলেছি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কি? দেখো যে কথাগুলো বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে এখন পর্যন্ত? কি রে? না স্যার। আচ্ছা, দেখো তাহলে আইনস্টাইন এক্সপ্লানেশনটা কি? আচ্ছা, আইনস্টাইন কি বলছেন যে তিনি বলছেন লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস। লাইট ইজ এ কালেকশন অফ ফোটন, each having an energy equal to h nu. Light is a collection of photons, each having an energy equal to তোমার h nu। মানে লাইট আর ওই ওয়েভের মতো নয়, লাইট ইজ এ কালেকশন অফ ফোটন ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h। মানে লাইট একটা পার্টিকেলের মতো, ঠিক আছে? লাইট ইজ কালেকশন অফ ফোটন মানে একটা পার্টিকেলের মতো, ইচ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু h nu। আচ্ছা, এবারে যখন লাইট তোমার কোন একটা মেটালে পড়লো তখন একটা টু বডি কলিশন হচ্ছে। তাহলে when light is incident on a metal, then there is a two body collision when light is incident on a metal, then there is a two body collision। There is a two body collision between the photon and the electron। হ্যাঁ, ফোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা টু বডি কলিশন হচ্ছে, ঠিক আছে? মানে যখন লাইট তোমার পড়লো, লাইট যখন পড়লো একটা মেটালের উপরে, তখন সেই মেটালের যে ইলেকট্রন আছে তার সঙ্গে ফোটনের একটা টু বডি কলিশন হচ্ছে। আচ্ছা, তো ভালো। তাহলে যে কলিশন যখন হলো তার মানে কি একটা ফোটনের এনার্জি হচ্ছে রেসপন্সিবল হচ্ছে একটা ইলেকট্রনকে বের করার জন্য। এবার দেখো এই যে করসপন্ডিং ফোটনের এনার্জিটা, সেই এনার্জি কি হবে? সেই এনার্জিটা হচ্ছে তার কিছুটা পোর্শন ব্যবহার হবে তোমার ওই যে স্ক্রিন মেটাল সারফেস থেকে শুধুমাত্র ইলেকট্রনটাকে বের করার যে ওয়ার্ক ফাংশনের সঙ্গে সমান। আর বাকি পোর্শনটা কি হবে? বাকি পোর্শনটা হচ্ছে তোমার ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা দেবে। তার মানে এই ইজেক্টেড ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জিটা সেটা কি হবে? এটা বেসিক্যালি এইচ নিউ মাইনাস 5। এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রিক ইলেকট্রন। এনার্জি অফ দ্য
কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনটা হচ্ছে h nu মাইনাস 5 এটা, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা কথা হচ্ছে যে যদি এমন হতো যে হোয়েন ধরো নিউ ইকুয়াল টু নিউ জিরো, তখন যদি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনটা সেটা তোমার জিরো হয়, এইটা, তখন দেন কি পাচ্ছ তুমি? এই নিউ জিরোটা তুমি পেয়ে গেলে, তখন এই নিউ জিরোটা দাদা তুমি পেয়ে গেলে 5। তখন আমি যখন নিউ জিরো, তখন ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যদি জিরো হয়, তখন তোমার জাস্ট নিউ জায়গায় নিউ জিরো বসাবো, কাইনেটিক জিরো বসিয়ে, তাহলে এই নিউ জিরো 5 হয়ে গেল। আর এখান থেকে নিউ জিরোটা তুমি পেয়ে গেলে কত? 5/8 নিউ জিরোটা হয়ে গেল তো 5/8 এইটা। তাহলে এই যে নিউ জিরোটা, এটাই হচ্ছে তোমার সকল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে দেন আমি লিখতে পারি, দেন কাইনেটিক অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনটা তুমি চাইলে h nu মাইনাস h nu এরকম ভাবে তুমি লিখতে পারো। h nu মাইনাস h nu এরকম ভাবে তুমি লিখতে পারো। দেখো তুমি যদি ছবিতে দেখাও সেটাকে, এই ধরো ফ্রিকোয়েন্সি প্লট করছো, এদিকে তুমি কাইনেটিক এনার্জি প্লট করছো, তাহলে একটা স্ট্রেট লাইন হলো এটা। দেখো তাহলে কাইনেটিক এনার্জি ভার্সেস যদি ফ্রিকোয়েন্সি প্লট করা হয়, একটা স্ট্রেট লাইন হচ্ছে, হ্যাঁ, যাতে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টে পরিষ্কার -5 হয়ে যাচ্ছে এটা। আর যদি এইখান থেকে খেয়াল করো যে কাইনেটিক এনার্জি h nu মাইনাস h nu 0, দেখো কাইনেটিক এনার্জিটা জিরো কখন? যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো, তাহলে এই করসপন্ডিং এটা নিউ জিরো হয়ে গেল। আর এইটা যদি তোমার থিটা হয়ে যায়, তাহলে এটা ফিক্সড মেটালের জন্য করছি, ফিক্সড মেটালের জন্য, তাহলে এই যদি স্ট্রেট লাইন হচ্ছে স্লোপটা যদি থিটা হয়ে যায়, তাহলে পরিষ্কার ট্যান থিটা যেটা সেটা স্লোপ সেটা তোমার এইচ এর সঙ্গে সমান। এটা তুমি দেখতে পারো। আর এবার দুটো ডিফারেন্ট মেটাল ইউজ করলে, তাহলে তার করসপন্ডিং ওয়ার্ক ফাংশনগুলো কিন্তু আলাদা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিগুলো আলাদা হবে। তার মানে তুমি যদি ধরো এখানে দুটো ডিফারেন্ট মেটাল ইউজ করতে, এদিকে ধরো কাইনেটিক এনার্জি প্লট করছো, এদিকে ধরো তুমি ফ্রিকোয়েন্সি প্লট করছো, এই একটা, ওহ বাবা বাবা, চালাচ্ছে না আমার এটা। এইটা হচ্ছে তোমার দুটো মেটাল, তাহলে একজনের ওয়ার্ক ফাংশন -φ1, একটা হচ্ছে মানে φ2, তো এখানে তোমার এগুলো পাল্টে গেল, নিউ জিরো, এটা নিউ জিরো প্রাইম, কিন্তু এই যে অ্যাঙ্গেলগুলো দেখো এগুলো সব থিটা, হ্যাঁ, মানে প্যারালাল। এটা মেটাল 1 এর জন্য, এটা তোমার মেটাল 2 এর জন্য, মেটাল 1 এর জন্য, মেটাল 2 এর জন্য এইটা, এবং সেই স্লোপটা কত হচ্ছে তোমার বেসিক্যালি এইচ হচ্ছে। তাহলে আইনস্টাইন দেখো এই যে, আচ্ছা আরেকটা জিনিস, যে ফোটন, যখন ফোটন মানে এটা তো বেসিক্যালি দুটো মানে এর মধ্যে, মানে তোমার ফোটন সেটা একটা পার্টিকেলের মতো, ইলেকট্রন একটা পার্টিকেল, তাহলে পার্টিকেল ধাক্কা হলে তাহলে তোমার সেইভাবে কোনো সময় লাগবে না। তবে এটা দাঁড়াচ্ছে দেখো এই যে ফেনোমেনন গুলো তুমি সকাল এক্সপ্লেন করতে পারতে না, মানে এখানে কি হচ্ছে, এই যে তিনটে অবজারভেশন দেখো, যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনিক ইন্ডিপেন্ডেন্ট ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, এবারে কি হচ্ছে, ইন্টেন্সিটি বাড়লো মানে লাইট যদি যে কালেকশন অফ ফোটনস হয়, ইন্টেন্সিটি বাড়লো মানে হচ্ছে পার ইউনিট টাইমে, পার ইউনিট ক্রস সেকশনে এদিকে বেশি বেশি ফোটন গেল। কিন্তু বেশি বেশি ফোটন গিয়ে কোনো লাভ হচ্ছে না, কারণ ইলেকট্রনের সঙ্গে কিন্তু একটা সময়ে একটা ফোটনেরই ধাক্কা হচ্ছে। তাহলে ইলেকট্রনের সঙ্গে একটা ফোটনের শুধুমাত্র ধাক্কা হচ্ছে হয়, কতগুলো ফোটন যাচ্ছে আনইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
যে তোমার অ্যাকচুয়ালি এক এক ফোটনের এনার্জি কতটা। সেই জন্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন সেটা ইন্টেন্সিটির উপর নির্ভর করবে না, সেটা ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করবে। আর এবারে যদি এমন হয় যে যে এই যে ফোটনটা তুমি ব্যবহার করছো তার ফ্রিকোয়েন্সিটা কম, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এনার্জিটা কম, তাহলে এনার্জি যদি কম হয় এবং সেই এনার্জিটা থ্রেশহোল্ড, সেই এনার্জিটা যদি তোমার ওয়ার্ক ফাংশনকে অ্যাচিভ করতে না পারে, তাহলে ইলেকট্রন বেরোবে না। সেখানে দেখা যায় কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর এখানে যেহেতু পার্টিকেল ভার্সেস পার্টিকেল ধাক্কা হচ্ছে, পার্টিকেলের সঙ্গে পার্টিকেলের ধাক্কা হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা যে ওই যে বললাম না, এই যে যে নৌকোটা বাঁধা ছিল সেই নৌকোটাকে ঢেউ দিয়ে তুমি ছিনিয়ে আনার চেষ্টা করছো না, তার বদলে তুমি গুলি বা গোলা তুমি পাঠালে, গুলি বা গোলা লাগলো আর সঙ্গে সঙ্গে কাছিটা তোমার ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে তোমার নৌকোটা বেরিয়ে আসতে পারে আর কি। ঠিক আছে, এটা তাহলে সেখান থেকে তুমি ওই যে ইনস্ট্যান্টিনিয়াস যেটা সেটা তুমি এক্সটেন্ড করে ফেলতে পারলে আর কি। আর এরপরে তোমার এই 1914 থেকে 16 এই সময়ের মধ্যে বিজ্ঞানী মুলকেন এবং তার সঙ্গে আরো অনেক আছে, মুলকেন তিনি পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্টস, performed a series of experiments using different metals. Using different metal, মানে বিভিন্ন মেটাল ইউজ করে তিনি সিরিজ অফ এক্সপেরিমেন্টস করেছিলেন আর কি। পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্টস ইউজিং ডিফারেন্ট মেটালস। হ্যাঁ, মানে হি গট straight lines with fixed slope। হ্যাঁ, স্ট্রেট লাইন পেয়েছিলেন ফিক্সড স্লোপ। হ্যাঁ, এবং তিনি যেটা করেছিলেন যে ওই স্লোপটাকে ডিটারমাইনে করেছিলেন। হি ডিটারমাইন দ্য স্লোপ। আর এইটা কত বেরোলো? এইটা বেরোলো হচ্ছে ওই 6.56 ইন্টু 10⁻34 জুল সেকেন্ডের মতো বেরিয়েছিল। এইটা দেখো তোমার বেসিক্যালি মানে এইটাই হচ্ছে তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট। তার মানে আইনস্টাইনের যে এক্সপ্লানেশনটা, হ্যাঁ, সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল। এক্সপেরিমেন্ট ভেরিফাইড হয়ে যাওয়ার জন্য 1921-এ আইনস্টাইন got Nobel Prize for photoelectric effect, or for the explanation of photoelectric effect. photoelectric effect নোবেল প্রাইজ পেয়ে গেলেন। এটা তাকে একটা কনক্লুশন হচ্ছে যে, কনক্লুশনটা হচ্ছে যে যে কর্পাসকুলার or particle character of light, corpuscular or particle character of light has been revealed in photoelectric effect. ঠিক আছে, কর্পাসকুলার পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন রিভিলড বাই ফটোইলেকট্রিক এফেক্ট। তাহলে যেটা হচ্ছে এর আগে পর্যন্ত মানে একদম সেই নিউটনের সময় কর্পাসকুলার থিওরি ছিল, নিউটনের পরবর্তী সময়ে প্রায় 200 বছরের ইতিহাসটাই ছিল হচ্ছে তোমার লাইটের ওয়েভ থিওরি, যেটা তোমার সেই হাইগেন্সের ওয়েভ থিওরি, ফ্রেসনেলের ওয়েভ থিওরি, ইয়াং এর ওয়েভ থিওরি করে আলটিমেটলি হচ্ছে ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, যেটা ওয়ান অফ বেস্ট পসিবল থিওরি অফ লাইট। এইটা কিন্তু সেই ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে ফটোইলেকট্রিক এফেক্টের মতো ফেনোমেনা সেটা সবকিছু এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। আইনস্টাইন সেটাকে এক্সপ্লেন করার জন্য যেটা করলেন, লাইট আবার সেই তার কর্পাসকুলার থিওরি বা পার্টিকেল থিওরিতে ফিরে এলেন। তিনি বললেন লাইট ইজ এ কালেকশন অফ photons which having an energy equal to h। আর এই ফোটন নামটা আইনস্টাইন দেননি, আইনস্টাইন এটাকে এনার্জি কোয়ান্টা বলতেন। 1926 সালে বিজ্ঞানী গিলবার্ট নিউটন লুইস তিনি প্রথমে ফোটন নামটা উল্লেখ করেন। ঠিক আছে, এখন
যেহেতু ওগুলোকে ফোটনই বলা হয়, তাহলে আমি অত হিস্ট্রিটা না বলে জাস্ট আমি বললাম আইনস্টাইন মানে যে ফোটনের কনসেপ্ট, ঠিক আছে, যে নোমেনক্লেচারটা তিনি করেন, যে ফোটন নোমেনক্লেচারটা 1926 সালে তার গিলবার্ট নিউটন লুইস নোমেনক্লেচারটা করেছিলেন। আলটিমেটলি ফটো ইলেকট্রিক এফেক্টে যেটা হলো, সেটা দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে জাস্ট বোঝাতে চাইছি। একটা হচ্ছে যে মানে কিছু ঘটনা, যে ঘটনায় ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে, সেই একটা ঘটনা, সেটা ফটো ইলেকট্রিক সেটাকে উল্লেখ করলাম। এবং তার সঙ্গে সঙ্গে আলটিমেটলি যেটা বেরিয়ে এলো সেটা হচ্ছে এই যে লাইট, তাকে অন্ধের মতো ওয়েভ বললে হবে না, লাইটের কিন্তু পার্টিকেল ক্যারেক্টার থাকতে হবে। যদি পার্টিকেল ক্যারেক্টার না তুমি ভাবো, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টের মতো এই ফেনোমেননকে এক্সপ্লেন করতে পারা যাবে না। তো আমরা আজকে এই পর্যন্তই বলবো, ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটাকে করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমাদের এই যে কর্পাসকোলো বা পার্টিকেল ক্যারেক্টার অফ লাইট, সেটা যেমন ফটো ইলেকট্রিক এফেক্টে রিভিলড হয়, আর একটা জায়গা দিয়েও তোমার সেটা অ্যাকচুয়ালি কনফার্ম হবে, সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। কম্পটন এফেক্ট আর একটা এক্সপেরিমেন্ট বা আর একটা এক্সপ্লেনেশন আর কি, যেখানে তোমার লাইটের কর্পাসকোলো বা পার্টিকেল ক্যারেক্টার তোমার রিভিলড হবে। তাহলে ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্ট দুটো পাশাপাশি থাকার দরকার, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। End of lecture. End of lecture. ঠিক আছে, ঠিক আছে।